প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিশ্ব মহামারী যে করোনা ভাইরাসের সময় তোমরা অবশ্যই এখন সবাই বাড়িতে আছো এবং সুস্থ আছো। আমি মোহাম্মদ হাবিবুর রহমান, হরিডাঙ্গি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় পাইকা সাতপুনা হরিডাঙ্গি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের অনলাইন ক্লাসরুম থেকে বলছি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই সবাই ভালো আছো, তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আমরা কথা না বাড়িয়ে চলো আজকে আমরা আমাদের যে ক্লাস রয়েছে ক্লাস পেয়ে যাই, কেমন? তো বন্ধুরা, আমি একটু তোমাদের জানিয়ে তোমাদের আজকে বিষয়টা হবে তোমাদের নিশ্চয়ই আজকে ক্লাসটা হচ্ছে বাংলাদেশ বিশ্ব পরিচয় এবং তোমাদের অষ্টম অধ্যায় যে পাঠটি রয়েছে যে পাঠের বিষয় পাঠ ১ 12 অধ্যায়। পাঠের বিষয় হচ্ছে বাংলাদেশের বিভিন্ন প্রাকৃতিক সম্পদ, ঠিক আছে? আর আমার নাম তো আমি বলছি। আর বিশেষ করে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখানে খেয়াল করছো আমি একটি নতুন জিনিস এখানে সংযোগ করেছি, সেটা হচ্ছে এই আমার মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিয়েছি এবং আমার ইমেল নাম্বারটা এখানে তোমরা দেখতে পাচ্ছ। তোমরা প্রয়োজনে এই ভিডিও থেকে যদি কোনো কিছু সমস্যা হয় কিংবা কোনো কিছু জানা থাকে তা অবশ্যই এই ইমেলের মাধ্যমে হোক কিংবা এই মোবাইল ফোনের মাধ্যমে হোক তোমরা আমাকে অবশ্যই অবহিত করবে, কেমন? আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা আমাদের নিজেদের পাড়ায় পেয়ে যাই। শিক্ষার্থী বন্ধুরা, সবাই একটু খেয়াল করো, সবাই একটু খেয়াল করি। এখানে সবাই খেয়াল করো। এখানে তোমরা কি দেখতে পাচ্ছ? উপরের ছবি দুটি দিয়ে কি বোঝা যায়? কি তোমরা কি বুঝতে পারছো? আচ্ছা, যদি না বুঝতে পারো তাহলে আমি একটু বলি, সবাই খেয়াল করো। উপরের ছবিতে আমরা দেখছি কি এই সবুজ ঘেরা মাঝখান দিয়ে নদীর উপরে বয়ে গেছে। তাহলে আমরা এরকম দৃশ্যগুলো দেখেছি কোথায়? বাংলাদেশের দক্ষিণ অঞ্চল যে সুন্দরবন নামে খ্যাত, তাই না? ঠিক এরকম একটা পজিশন আমরা দেখতে পাচ্ছি। নিচে আমরা দেখতে পাচ্ছি কি কিছু লোক এই জাল দিয়ে মাছ ধরছে, তাই না? আমাদের গ্রামীণ অঞ্চল নাকি? হ্যাঁ, তো সবাই খেয়াল করো এখানে। তাহলে এটা কি আমি যেটা বলেছিলাম মিলে গেছে মৎস্য। এখানে কি হচ্ছে? জেলেরা মৎস্য আহরণ করছে, মাছ আহরণ করছে। আর এই যে দৃশ্যটা বলা হবে আমাদের দক্ষিণাঞ্চলের অবস্থিত আমাদের বাংলাদেশের একটি বন সুন্দর। তাহলে এই দৃশ্য তোমরা এখানে দেখতে পাচ্ছ, তাই না? এবারে দেখো, তাহলে এই যে ছবিগুলো দেওয়া হয়েছে, এই ছবিগুলো কোন দেশে? একটা ছবি এবং একটা ছবি, এই ছবিগুলো কোন দেশে কেউ বলতে পারো তোমরা? আচ্ছা, তোমরা ভালো পারো। এটা হচ্ছে কি আমাদের বাংলাদেশের ছবি। তোমাদের কথা শুনে এটা কি মিলে গেছে। তাহলে এটা কি আমাদের বাংলাদেশের ছবি। ক্লিয়ার সবাই? আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে বন্ধুরা, পরবর্তী দেখো, ছবির দৃশ্যগুলো বাংলাদেশের কোন ধরনের সম্পদ? তোমরা কেউ বলতে পারবে? এই যে ছবিতে যে দৃশ্য রয়েছে এই দৃশ্যটি কি কোন ধরনের সম্পদ? কেউ বলতে পারবে? হ্যাঁ, কি বলছো কি? এটা হলো মৎস্য সম্পদ, তাই? আর এটা হচ্ছে কোন সম্পদ? আচ্ছা, ঠিক আছে। তোমার দেখে আমরা মিলাই দেখি, আমরা একটু স্ক্রিনের দিকে খেয়াল করি। হ্যাঁ, তাহলে দুটাই কিন্তু কি তোমরা যা বলছো ঠিক আছে, কিন্তু যৌথভাবে এটাকে কি বলা হবে? প্রাকৃতিক সম্পদ, বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ। দেখো এই বনটা, এই যে বন ছবি চিত্র দেওয়া হয়েছে, এই বন কিন্তু মানুষ সৃষ্টি না, এটা কিন্তু প্রাকৃতিক ভাবে সৃষ্টি। তারপরে এই আমরা দেখি, সবাই খেয়াল করি, শোনো। এখানে রয়েছে কি এই যে মাছ। আমরা কি করি? মাছের মাছ ছেড়ে দিই, কিন্তু নদী থেকে আমরা ছাড়ি? হ্যাঁ, ছাড়ি না। তারপরে সমুদ্র থেকে আমরা মাছ ছেড়ে দিয়ে আসি? দিই না। তাহলে এগুলো কিন্তু সবই প্রাকৃতিক ভাবে সৃষ্টি হয়েছে। নদীতে, সমুদ্রে মাছ কিন্তু প্রাকৃতিক ভাবে ওখানে রয়েছে। তাহলে এই দুটো কিন্তু আমরা কি বলবো? তাহলে এখন আমাদের ধারণা ছিল কি এটা বন সম্পদ, এটা আছে মৎস্য সম্পদ, কিন্তু এই দুটো মিলে কি হবে? প্রাকৃতিক সম্পদ। সবাই বুঝতে পেরেছো না? হ্যাঁ, তাহলে আমরা এখন থেকে এটা কি বলবো? প্রাকৃতিক সম্পদ বলবো, যেগুলো
যেগুলো মানুষের সৃষ্টি না, তৈরি না, সেগুলো হচ্ছে প্রাকৃতিক সম্পদ। তাহলে আমাদের আজকের যে পাঠ তোমাদের আলোচনা করা হবে সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ। কি বললাম? বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ এই বিষয়ে তোমাদের আজকে আমার পাঠের আলোচনার বিষয় হচ্ছে এটা। ঠিক আছে সবাই? তারপরে ঠিক আছে বন্ধুরা, তোমরা একটু খেয়াল করো। তাহলে আজকে যে পাঠে কিন্তু আমরা এই জিনিসটা আবার শিখব। আজকে যে পাঠে আমরা আলোচনা করব, এই পাঠের ভিতরে দেখবা তোমরা কিন্তু এই বিষয়গুলো সহজে তোমাদের কাছ থেকে জানতে পারবে। বাংলাদেশের বিভিন্ন প্রাকৃতিক সম্পদ বর্ণনা করতে পারবে, বাংলাদেশের বিভিন্ন প্রাকৃতিক সম্পদের গুরুত্ব জ্ঞান করতে পারবে। ঠিক আছে? এই দুটো বিষয় নিয়ে কিন্তু আজকে আমাদের এই আলোচনা। আমাদের একটু জানিয়ে রাখলাম যদি আমরা আসলে আজকে পাঠ তোমাদের দিব, এই পাঠ থেকে তোমরা কি শিক্ষা লাভ করবে সেটা এই দুটো এখানে দেওয়া হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ এই যে বন সম্পদ, বন, তাহলে সুন্দর। তাহলে প্রথমে আমরা যাব কৃষি। তাহলে আমার পড়াচ্ছি কি প্রাকৃতিক সম্পদ, তাহলে আমাকে অবশ্যই জানতে হবে প্রাকৃতিক সম্পদ কাকে বলে। তোমরা কি বলতে পারবে? হ্যাঁ, অনেকে কি হচ্ছে, অনেকে পারবে, অনেকে পারবে না। ঠিক আছে, তো তোমাদের সবার জন্য আমি ধরে নিলাম সবাই পারবে, তারপর দেখো প্রাকৃতিক সম্পদ কাকে বলে তোমরা ভালো করে বিস্তারিত জানতে হবে। মানে লেখা রয়েছে স্ক্রিনে, তোমরা খেয়াল করো। প্রকৃতির কাছ থেকে পাওয়া সব বস্তুকে প্রাকৃতিক সম্পদ বলা হয়। কি বললাম আমি? প্রকৃতির কাছ থেকে পাওয়া সব বস্তুকে প্রাকৃতিক সম্পদ বলা হয়, আর মানুষ প্রকৃতি থেকেই এই সব সম্পদ আহরণ করে। কি কথাটা সবাই বুঝতে পেরেছি কিনা? তাহলে আরো ক্লিয়ার করতে নাও সবাই। প্রকৃতির কাছ থেকে আমরা যে বস্তু পেয়ে থাকি, তাই না? আমাদের যে প্রকৃতি, এই যেমন বন রয়েছে, বন সম্পদ রয়েছে, খনিজ সম্পদ রয়েছে, তারপরে প্রাণী সম্পদ রয়েছে, বিভিন্ন রকমের বস্তু কিন্তু আমাদের এই চারপাশে রয়েছে। তো বলছে প্রকৃতি থেকে আমরা যে সম্পদটা পেয়ে থাকি সেই সম্পদকে বলা হয় প্রাকৃতিক সম্পদ। আর মানুষ করে মানুষ সব কিছু কিন্তু প্রকৃতি থেকে এই সম্পদ আহরণ করে। একটা মানুষ কিন্তু ইচ্ছা করলে মাছ তৈরি করতে পারে না, কারণ এটা প্রকৃতির দান। প্রকৃতি থেকে সংগ্রহ করে মানুষ কিন্তু এগুলো কি করে? চাষাবাদ করে। ঠিক তেমনি সব কিছু কিন্তু প্রকৃতি থেকে মানুষ আহরণ করে। এবার আমরা চলে যাই পরবর্তী দেখি কি আছে। হ্যাঁ, এবার তোমাদের একটা একক কাজ তোমাদের জন্য দেওয়া হবে। তোমরা একটু দেখো, সময় লেখা আছে 5 মিনিট সময় তোমরা লিখে দিবা। প্রশ্নটা আছে কি? বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ সমূহ। হ্যাঁ, লেখা আছে প্রাকৃতিক সম্পদ সমূহ এখানে রয়েছে। তো তোমরা প্রত্যেকেই পৃথক পৃথক ভাবে তোমাদের দেখা 5টি করে প্রাকৃতিক সম্পদের নাম নিজ যোগ্যতায় লেখো এবং লেখা শেষ হলে বোর্ডে লিখতে হবে। তো এখানে আছে যে তোমাদের এখন অনলাইন ক্লাস আছে, তোমাদের লেখা দরকার নেই, তোমরা বলবে খাতায় লিখে রাখবা, লিখে রাখবা, আমি আপনাদের লিখে দেবো। তো তোমাদের এই কাজটা তোমাদের কিন্তু করতে হবে। তোমরা অবশ্যই এই 5টি প্রাকৃতিক সম্পদ তোমরা অবশ্যই লিখতে পারবে কিনা? হ্যাঁ, তোমরা একটু চেষ্টা করো। এবার আমরা আসি বাংলাদেশ। তোমরা যে বলছো অনেকে অনেক ছিল প্রাণী সম্পদ, কথাটা লিখছো না? প্রাণী সম্পদ, মৎস্য সম্পদ, খনিজ সম্পদ। তো দেখি আমরা এই স্ক্রিন কি দেওয়া আছে, তোমাদের কথার সঙ্গে মিলাই নাও, যার যেটা আছে তাতে নাও। প্রাকৃতিক সম্পদ কি? প্রথমে রয়েছে কি? পানি, তাই না? দেখো আমাদের পৃথিবীর প্রায় 4 ভাগের 1 ভাগ পানি, তাই না? আর সব 4 ভাগের 3 ভাগ পানি, জল, আর 1 ভাগ হলো স্থল। তাহলে পানি কিন্তু আমাদের একটা বড় সম্পদ। ঠিক আছে? 2 নম্বরে বায়ু, তাই না? আমরা প্রতিনিয়ত কিন্তু শ্বাস প্রশ্বাসের সঙ্গে আমরা কি করি? আমরা কিন্তু সব সময় অক্সিজেন গ্রহণ করি। তো অক্সিজেন থেকে পাই আমরা বাতাস থেকে পাই। তাহলে এই বায়ু কিন্তু আমাদের একটা প্রাকৃতিক
রয়েছে গাছপালা। গাছপালা ছাড়া কিন্তু আমরা মানুষ যারা আছে আমরা কিন্তু বসবাস করতে পারি না, কারণ গাছ আমাদের কি দেয়? অক্সিজেন দেয়। এই তো তোমরা ভুলই বলেছো। তো গাছপালা কিন্তু আমাদের একটা প্রাকৃতিক সম্পদ। এরপরে রয়েছে কি? জীবজন্তু। কি রয়েছে? জীবজন্তু। জীবজন্তু কিন্তু আমাদের একটা সম্পদ। কিন্তু আমরা কি করি? আমরা মানুষ অনেক সময় কি করি? জীবজন্তু তোমার হত্যা করি বিনা কারণে, তাই না? এগুলো করা যাবে না, কারণ এগুলো আমাদের কি? সম্পদ। তারপরে আছে কি? ফসল। আমরা প্রতিদিন যে খাবার খেয়ে জীবন ধারণ করি, আমাদের উদাহরণ নিবারণ করি, এর জন্য ফসল উৎপাদন হয়, ধান, গম, তাই না? এগুলো আমরা শাকসবজি রয়েছে, এগুলো কিন্তু আমাদের প্রাকৃতিক সম্পদ। আমরা শুধু কি করি? এগুলোর বীজ আমরা রোপণ করি, কিন্তু প্রাকৃতিকভাবে এগুলো বড় হয় এবং আমাদের খাওয়া উপযুক্ত হয়। এই ফসল আমাদের প্রাকৃতিক সম্পদ। এরপর আছে খনিজ দ্রব্য, তাই না? মাটির নিচে যে সম্পদগুলো রয়েছে, লুকায় রয়েছে, এগুলো হচ্ছে আমাদের প্রাকৃতিক সম্পদ। এরপর রয়েছে বনজ সম্পদ। বনের যে শুধু গাছপালা রয়েছে, পশু পাখি রয়েছে, জীবজন্তু রয়েছে, তাই না? এগুলো সব কি? বনজ সম্পদের আওতাভুক্ত। ঠিক আছে? তারপরে কি রয়েছে? মৎস্য সম্পদ, তাই না? মৎস্য সম্পদ কিন্তু আমাদের একটা প্রাকৃতিক সম্পদের আওতায় পড়ে। লাস্টে রয়েছে কি? সমুদ্র সম্পদ, তাই না? আমাদের দেখো, আমাদের দেশে একটা নির্দিষ্ট সময়ে কিছু সম্প্রদায়ের লোক আছে, তারা কি করে? তারা কিন্তু সমুদ্রে যায় মাছ ধরতে। তাহলে এই সমুদ্রে যে সম্পদ, গাছপালা রয়েছে, বন রয়েছে, তারপরে নদীতে সাগরের মাছ রয়েছে, তাহলে এগুলো কি আমাদের একটা প্রাকৃতিক সম্পদের মধ্যে আসবে। ঠিক আছে বন্ধুরা, এবার আমরা আরেকটু পাঠে সবাই খেয়াল করো। এখানে দেখো, এগুলো কিন্তু মাটি চিত্র দেওয়া রয়েছে। তো এখানে দেখো একটা প্রশ্ন রয়েছে, দেখি তোমরা কেউ উত্তর দিতে পারো কিনা। এদেশের সমতল ভূমি কেমন? কেউ কি বলতে পারবে? হ্যাঁ, তুই বলছো কি? সমান। আর কে বলছো কি? সমতল। আচ্ছা ঠিক আছে, আমরা দুইজনের উত্তরটা দেখি, মিলাই দেখি আসলে ঠিক আছে কিনা আমাদের। হ্যাঁ ঠিক আছে। দেখো, এদেশের সমতল ভূমি খুবই উর্বর। তাহলে ঠিক আছে, তাহলে আমরা জানলাম কি এদেশের ভূমি কিরকম? তা আমরা জানলাম কি এদেশের সমতল ভূমি হচ্ছে কি? খুবই উর্বর। অর্থাৎ উর্বর কেমন? যে এদেশের দেখবা মাটিতে তুমি কোনো কিছু ফল, মনে করে তুমি একটা আম খাচ্ছ, আমকে আড়িটা ফেলে দিবে, ঠিক আছে? নির্দিষ্ট ফেলে দিলে দেখবা ওই আড়ি থেকে মাটিতে কি হবে? অটোমেটিক্যালি চারা গজাবে। কিন্তু বাইরের দেশে যদি আমি চীনে বা জাপানে যদি ওই আড়িটা ফেলে আসি এবং ওই আড়িটা দেখা যাচ্ছে, আড়িটা দেখা যাচ্ছে ওখানে রয়ে যাবে, ওতে কিন্তু চারা গজাবে। কারণ কি? তাদের দেশের মাটি কিন্তু উর্বর না, কিন্তু আমাদের দেশের মাটি কি উর্বর। ঠিক আছে? এর জন্য হচ্ছে আমাদের যে সমতল ভূমি রয়েছে কি? উর্বর। জমিটা রয়েছে কি? উর্বর। যে কারণে যে কোনো ফসল ভালো উৎপাদন হয় আমাদের দেশে। সবাই বুঝতে পেরেছো? আচ্ছা ঠিক আছে। এরপরে এগুলো দেখি আমরা। এদেশের বেশিরভাগ এলাকায় বছরে কয়টি ফসল উৎপন্ন হয়? দেখো এখানে ধানের চাতুর, অর্থাৎ যেটা ধান ফেলেছে আমরা চারা গাছে সেখান থেকে তুলছে কৃষকেরা। আর এইগুলো পরিপূর্ণ ধান। এই ধানগুলো কি হচ্ছে? এই ধানগুলো কিন্তু পরিপূর্ণ ধানে পরিণত হয়েছে। দ্বিতীয় চিত্রে, চতুর্থ চিত্রে কি দেখতে পাচ্ছি? এখানে শস্য, তাই না? তাহলে তোমরা সহজে বুঝতে পারবে যে এদেশের বেশিরভাগ এলাকায় বছরে কয়টি ফসল উৎপন্ন হয়? কয়টা? কয়টা? দুটো। আচ্ছা দ্বিতীয় তিনটে। আচ্ছা দেখি কয়টা আমরা এখানে দেখি। এই বেশিরভাগ এলাকায় তিনটি ফসল উৎপন্ন হয়েছে। তার তিনটে যে বলেছে তার উত্তর সঠিক হয়েছে। তাই সবাই ওর জন্য করলে হবে, ঠিক আছে? আচ্ছা, ওকে অভিনন্দন, তোমাকে অভিনন্দন, তোমাকে সঠিক উত্তর বলার জন্য তুমি সঠিক উত্তর পেয়েছো। এরপরে পরবর্তী চিত্রে আমরা যাই। দেখো এখানে রয়েছে দেশে কতভাগ অঞ্চল পাহাড়ি এলাকা? দেশে কতভাগ অঞ্চল পাহাড়ি এলাকা? কেউ বলতে পারবে কতভাগ অঞ্চল পাহাড়ি এলাকা? আচ্ছা এটা খুব একটা আসলে কঠিন বা কঠিন প্রশ্ন এটা। তো দেখো আমি উত্তরটা তোমাদের বলে দিই। এই দেশের 10 ভাগের 1 ভাগ অঞ্চল পাহাড়ি এলাকা। তাহলে কি সবাই কি সমাধান পেয়েছো প্রশ্নের?
হ্যাঁ ঠিক আছে, দেশের 10 ভাগের 1 ভাগ অঞ্চল পাহাড়ি এলাকা। এবারে শিক্ষার্থী বন্ধুরা সবাই একটু খেয়াল করো, আর কিছু চিত্রবিজ্ঞানে দেওয়া রয়েছে। পাহাড়ে কোন কোন সম্পদ পাওয়া যায়, তাই না? আমাদের দেশের বেশিরভাগ উত্তরাঞ্চলে চট্টগ্রাম, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, সিলেট এই সমস্ত জেলাগুলো কিন্তু পাহাড়ি জেলা, এবং এই পাহাড়ি এলাকায় পাহাড়ের ভিতরে কিন্তু অনেক কিছু সম্পদ রয়েছে, তোমরা হয়তো অনেকে জানো না। তো আজকে তোমরা জেনে যাবো যে আসলে পাহাড় গাছপালা রয়েছে আর ভূমি রয়েছে তা কিন্তু না, পাহাড়ের নিচে কিন্তু মাটির ভিতরে অনেক সম্পদ লুকায় রয়েছে, ঠিক আছে? সেগুলো দেখো একটা পাহাড়ি এলাকায় চিত্রকলা রয়েছে, পাহাড়ি এলাকায় হাতি রয়েছে। আমাদের দেশের উত্তরাঞ্চলে যে পাহাড় রয়েছে, পাহাড়ি এলাকায় কিন্তু অনেক পার্বত্য এলাকায় কিন্তু হাতি রয়েছে, বনমাত্রা বলি। এখানে দেখো পাহাড়ি এলাকায় ফসলও হয়, ঠিক আছে? এটা পাহাড়ি এলাকার একটা চিত্র এখানে দেওয়া রয়েছে, একটু খেয়াল করতে হবে। তাহলে তোমাদের বলছিলাম কি, পাহাড়ে কোন কোন সম্পদ পাওয়া যায়? পাহাড়ে প্রাণীজ, বনজ, খনিজ সম্পদ পাওয়া যায়। তাহলে পাহাড়ে প্রাণীজ সম্পদ মানে হাতির রূপ রয়েছে, এখানে পাহাড়ের কি রয়েছে? প্রাণী, হাতির প্রাণ আছে, ঠিক আছে? বনজ সম্পদ আছে, এগুলো হচ্ছে বন, ঠিক আছে? বন সম্পদটাও কিন্তু বন সম্পদের পরে পাওয়া রয়েছে। আর এটা এই যে বলছিলাম, এটা হচ্ছে কি খনিজ সম্পদ, ঠিক আছে? এটা হলো খনিজ সম্পদ। তাহলে এই পাহাড়ের নিচে কিন্তু এই সম্পদগুলো কিন্তু লুকায়ে রয়েছে, ঠিক আছে? সেটা বন্ধুরা, এরপরে আবার খেয়াল করি আমরা, এবার দেখি নদ নদী। বাংলাদেশে কতগুলো নদী রয়েছে? এরকম নদী কিন্তু বাংলাদেশে অসংখ্য নদী রয়েছে, অসংখ্য নদী রয়েছে, ঠিক আছে? তো ওদের বলতে হবে যে বাংলাদেশে কতগুলো নদী আছে। তোমরা একারে কি বলবো? বাংলাদেশে ছোট বড় অনেক নদী আছে, ছোট আছে, বড় কিন্তু রয়েছে। পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র, আমাদের কপোতাক্ষ, তাই না, বুড়িগঙ্গা, এগুলো ছোট নদী। তো এগুলোর মধ্যে জানতে হবে এসব নদী আমাদের কি কাজে আসে। দেখি বলতে পারবা যে এই নদীগুলো আমাদের কি কাজে লাগে, কি কাজে আসে? আচ্ছা, তোমরা বলতে পারছো না? ঠিক আছে, সবাই একটু খেয়াল করো, আমরা একটু বিস্তারিত বুঝতে পারবো। দেখো এখানে কিছু নৌকা রয়েছে, জাল রয়েছে, বাঁধ রয়েছে, এখানে মাছ রয়েছে, তাই না? তাহলে এই চিত্রগুলো দেখে কিন্তু তোমরা বুঝতে পারবো আসলে নদী আমাদের কি কাজে আসে। তাই নদী আগে যে বললাম, নদী আমাদের কি কাজে আসে দিচ্ছিলাম, তাই না? তো প্রশ্ন করতে দেখো, তোমরা খেয়াল করো, পেয়ে যাবে। নদীগুলো মালামাল পরিবহন ও যোগাযোগের সহজ মাধ্যম। কি বুঝতে দিয়েছিলাম? নদীগুলো আমাদের কি কাজে লাগে? তাহলে প্রথম উত্তর আমরা পেয়ে গেছি, নদীগুলো মালামাল পরিবহন ও যোগাযোগের সহজ মাধ্যম। 2 নম্বরে, নদীর পানি থেকে বিদ্যুৎ উৎপন্ন করা যায়, তাই না? এই যে আমাদের কুষ্টিয়ায় ধরা, তাই না, পানি বিদ্যুৎ মানে পানি আটকে কিন্তু স্রোত আটকিয়ে বিদ্যুৎ তৈরি করা হচ্ছে, কিন্তু যাকে বলা হয় পানি বিদ্যুৎ। তো এই বিদ্যুৎ উৎপন্ন করা হয় কিন্তু এই নদীর পানি থেকে। এছাড়াও মৎস্য সম্পদ পাওয়া যায়। আমরা সবাই জানি যে নদীতে, সাগরে সবসময় কি মাছ পাওয়া যায়, এই কিন্তু মাছ ছেড়ে দেয় না, নদীতে প্রাকৃতিকভাবে কিন্তু ওগুলো সৃষ্টি হয়েছে এবং ওগুলো সবসময় পাওয়া যায়। এই মাছগুলো কিন্তু আমরা নদীতে পেয়ে থাকি। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা দেখি খনিজ সম্পদ। আগে গেলাম কিন্তু আমরা নদী গেলাম, নদী সম্পদ, এবার খনিজ সম্পদ। বাংলাদেশে কোন কোন খনিজ সম্পদ পাওয়া যায়? কেউ কি বলতে পারবে তোমরা? বাংলাদেশে কোন কোন খনিজ সম্পদ পাওয়া যায়? তেল, আচ্ছা, আর কি? সোনাপাত, আচ্ছা, তারপরে আর কি বলবো? ভাই বলা, কেউ ভাই বলবে না, বলতে হবে। আচ্ছা, তোমরা বলেছো, ঠিকই বলেছো, দেখি একটু মিলাই দেখি আমরা। তারপরে কি রয়েছে? এই গ্যাস, তারপরে কয়লা, আরো দেখি এটা কি?
তেল, গ্যাস, ম্যাঙ্গানিজ, কয়লা, সিলিকা, বালি, চীনামাটি পাওয়া যায়। তো এগুলো কিন্তু আমাদের কোথায় রয়েছে? মাটির নিচে, তাই না? আমাদের বিভিন্ন জেলা রয়েছে, বাংলাদেশের বিভিন্ন জেলা আছে, বিভিন্ন জেলায় কিন্তু এই খনিজ সম্পদগুলো কিন্তু আমরা পেয়েছি। আমাদের দেশের যারা ভূতত্ত্ববিদ তারা কিন্তু এগুলো আবিষ্কার করে পেয়েছে, এবং বিজ্ঞান থেকে যে খনিজ তেল প্রতিদিন কিন্তু গ্যালন গ্যালন তেল তোলা হচ্ছে খনি থেকে। তারপরে এই যে গ্যাস কিন্তু আমাদের দেশের বিভিন্ন কলকারখানায় চলতেছে গ্যাস। ম্যাঙ্গানিজ, কয়লা দিয়ে জ্বালানি ব্যবহার করা হয়, জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। সিলিকা, বালি, চীনামাটি, তাই না? যে আমরা বিভিন্ন যে প্লেট দেখি, কোলিং প্লেট, আমাদের কোলিং প্লেট এটা কিন্তু চীনামাটি দিয়ে তৈরি, ঠিক আছে? তো এগুলো কিন্তু আমাদের বাংলাদেশে পাওয়া যায়। তো আমরা অনেক সময় কি বললাম, বিভিন্ন চিত্র দেখালাম, পড়া জানতে পেরেছ। এবার আমাদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটা প্রশ্ন রয়েছে, সময় 5 মিনিট। চিত্র দুটির মধ্যে কোন ধরনের পার্থক্য দেখা যায়? ঠিক আছে, কি বলতে পারবে? চিত্র দুটির মধ্যে কোন ধরনের পার্থক্য দেখা যায়, কি বলতে পারবে? হ্যাঁ, কি বলছো? একটা আছে বড় ইলিশ আর একটা আছে ছোট পোনা, তাই না? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তোমার কথা তো সঠিক হয়েছে। আমি তো বলো দেখি, হ্যাঁ এটা কি? ইলিশ মাছ। হ্যাঁ আচ্ছা, আর এটা আছে জাটকা মাছ। আচ্ছা ঠিক আছে, তোমাদের দুজন দেখি তোমাদের সঠিক হয়েছে কিনা। হ্যাঁ ঠিক হয়েছে, সুন্দর। প্রথম চিত্রটি একটি পূর্ণাঙ্গ ইলিশের চিত্র, কিন্তু দ্বিতীয় চিত্রটি জাটকা ইলিশের চিত্র। পার্থক্য কিন্তু এখানে, ঠিক আছে? আর অনেক পার্থক্য এর ভিতরে রয়েছে যে এই যে বড় ইলিশগুলো কি কাটা কম থাকে, আর ছোট ইলিশে কাটা বেশি থাকে, তাই না? এগুলো কি স্বাদে পরিপূর্ণ, এগুলো স্বাদে অল্প পরিমাণ স্বাদ হচ্ছে, তাই না? তো এই জন্য অনেক পার্থক্যগুলো খুঁজে পাবে। তারপরে দেখো এখানে প্রাকৃতিক সম্পদ রক্ষার জন্য দরকার সুষ্ঠু পরিকল্পনা, এর সপক্ষে যুক্তি দাও। তোমাদের এই পরিকল্পনা মাঝে প্রাকৃতিক সম্পদ রক্ষার জন্য দরকার সুষ্ঠু পরিকল্পনা, এর সপক্ষে যুক্তি দাও। তাহলে এই যে মৎস্য সম্পদ, তাই না? ইলিশ আমাদের আমাদের মৎস্য সম্পদের ভিতরে, তাই একে রক্ষার দায়িত্ব কিন্তু আমার তোমাদের এই বাংলাদেশে যারা বসবাস করে সবারই কিন্তু দায়িত্ব এই মৎস্য সম্পদকে রক্ষা করা। তার জন্য আমাদের কি করা উচিত? তার জন্য আমাদের কি করতে হবে? এই জাটকা নিধন বন্ধ করতে হবে। জাটকা ইলিশকে ধরা যাবে না। বাংলাদেশের সরকার একটা নির্দিষ্ট সময় কিন্তু জেলেদেরকে বলে দেয় যে এই সময় থেকে এই সময় তোমরা জাটকা ইলিশ ধরতে পারবে না, মাছ ধরতে পারবে না, তাই না? কারণ এই সময় ডিম পাড়ে, ইলিশ ডিম পাড়ার জন্য দিতে আসে, ঠিক আছে? এই কারণে এই জাটকা ইলিশ বন্ধ করতে হবে, নিধন বন্ধ করতে হবে, ঠিক আছে? তো এটা তোমাদের দলগত কাজ আমরা করবে, ঠিক আছে? এরপরে আমরা চলে আসি বনজ সম্পদ। বনজ সম্পদের ভিতরে যাতে এখানে রয়েছে তথ্যগুলো জানার জন্য নিচে পাঠান সময় ক্লিক করুন। দেখো এখানে পরিমাণ, বনজ সম্পদ, পশু পাখি, গুরুত্ব। বনজ সম্পদ তাহলে আগে বলেছি বনজ সম্পদ কি কি, খেয়াল করুন। এই সমুদ্র, বন্দর, পর্যটন কেন্দ্র, মাছ আহরণ, তাই না? সমুদ্র সম্পদ। এবারে প্রাণী সম্পদ, বাংলাদেশে কি কি প্রাণী সম্পদ পাওয়া যায়? একটু বলতে পারবে যে বাংলাদেশে কি কি প্রাণী সম্পদ পাওয়া যায়? কি পাওয়া যায়? মাছ, মাছ তো আছে, আর কি আছে? দেখে চিত্র সবাই বুঝছিল এটা কি? একটা দেখো, এগুলো প্রাণী সম্পদ কিন্তু আমাদের, যাদের যার থেকে আমরা মাংস পাই, দুধ পাই, তাই না? এই গরু, এটা হলো মহিষ, এটা হলো ছাগল, এটা হলো হাঁস, এটা হচ্ছে মুরগি। তাহলে মাছ কিন্তু আমাদের প্রাণী সম্পদ না। মাছের পাশাপাশি কি রয়েছে? এই গরু রয়েছে, মহিষ রয়েছে, তারপরে ছাগল রয়েছে, হাঁস রয়েছে,
মুরগি রয়েছে। এই সবই কিন্তু আমাদের প্রাণী সম্পদের আওতাভুক্ত। ঠিক আছে? তাহলে আজ তোমরা জানলে কি প্রাণী সম্পদ বলতে কিন্তু মাছ বোঝায় না, এই সবগুলো সমন্বয় কিন্তু কি প্রাণী সম্পদ। এই সবাই কি বুঝতে পেরেছো? আচ্ছা, ঠিক আছে। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে দেখো এসব গৃহপালিত প্রাণী ছাড়াও রয়েছে নানা প্রজাতির পাখিও রয়েছে, হ্যাঁ, সেগুলো কিন্তু আমাদের প্রাণী সম্পদ। শুধু এগুলোই না, বিভিন্ন প্রকার পাখি রয়েছে না, কবুতর রয়েছে, চড়ুই রয়েছে, তার শালিক রয়েছে, এগুলো কি আমাদের প্রাণী সম্পদ। এরপরে দেখো প্রাকৃতিক সম্পদের গুরুত্ব। এই যে কয়লার কথা বলছি, কয়লা এখানে খনি থেকে কয়লা উৎপন্ন করা হচ্ছে, বিভিন্ন শ্রমিক এখানে কাজ করছে, হ্যাঁ, তাহলে কয়লা নিশ্চয়ই একটা প্রয়োজনীয় জিনিস। কি কি কাজে কয়লা ব্যবহার করা হয় দেখো। এই বাংলাদেশ কি প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ? বলতে পারবে কি বাংলাদেশ প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ কিনা? সমৃদ্ধ। কিভাবে সমৃদ্ধ বলছো কি? সমৃদ্ধ না। আজ দেখি কার কথা সঠিক, আমরা একটু স্ক্রিনে দেখি। এই বাংলাদেশ জনসংখ্যার তুলনায় প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ নয়। ঠিক আছে? তাহলে দ্বিতীয় জন যে বলছে তার সঠিক হয়েছে, তোমাকে ধন্যবাদ। তাহলে আমরা বাংলাদেশের জনসংখ্যার তুলনায় প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ বাংলাদেশ কিন্তু নয়। ঠিক আছে? আর এই সীমিত সম্পদ দিয়ে কিভাবে এদেশকে সমৃদ্ধ করা সম্ভব, এটা আসলে তোমাদের একটু কঠিন লাগছে, তাই না? তো দেখি সমাধানটা কি আছে, আমরা দেখি। সুষ্ঠু পরিকল্পনা করে এগুলো যথাযথ ব্যবহার করতে পারলে সীমিত সম্পদ দিয়ে দেশ সমৃদ্ধ হতে পারে। তাহলে আমাদের দেশ ছোট, কিন্তু আবার আমাদের সম্পদ কিন্তু কম। তার কি করতে হবে? আমাদের সুষ্ঠু পরিকল্পনা করে এগুলো যথাযথ ব্যবহার করতে পারলে সীমিত সম্পদ দিয়ে দেশ সমৃদ্ধ হতে পারে। কি সবাই কি বুঝতে কিনা? হ্যাঁ, তাহলে যে সম্পদ আমাদের রয়েছে এই সম্পদ দিয়ে কিন্তু আমরা কি করতে পারি? আমাদের দেশকে সমৃদ্ধ করতে পারি। ঠিক আছে? সেটা বন্ধুরা, এবার আমরা একটা ভিডিও দেখবো, সবাই একটু খেয়াল করো। আমরা সবাই ভিডিওটি খেয়াল করি। বন্ধুরা, আমরা আবার ভিডিও আসলাম, খেয়াল করো। সবই কিন্তু কয়লার দৃশ্য, এটা আমাদের গমের দৃশ্য, গম সেখানে। এরপরে এখানে চিত্র দেওয়া হয়েছে, এই হচ্ছে মোটামুটি একটা ভিডিও দেখি। এবার ভিডিও এর মাধ্যমে দেখা প্রাকৃতিক সম্পদ সমূহের মধ্যে আমাদের দেশের উন্নয়নের ক্ষেত্রে
কোনটি বেশি ভূমিকা রাখতে পারে তার সম্পর্কে যুক্তি দাও। এটা তোমাদের প্রতি জয় কাজ। মনে হয় ভিডিওটা দেখলে, তাই না? এই ভিডিওটার মাধ্যমে তোমরা যে প্রাকৃতিক দৃশ্য দেখানো হয়েছে ভিডিওর মাধ্যমে, এই প্রাকৃতিক দৃশ্য আমাদের দেশের উন্নয়নের জন্য কোনটি বিশেষ ভূমিকা রাখে বলে তোমরা মনে করো, এবং এর সম্পর্কে তোমাদের যুক্তি হবে, অর্থাৎ জোড়ায় জোড়ায় এই কাজটা করে নিয়ে আসবে। ঠিক আছে, পারো, এখনই করো। এবারে বন্ধুরা, তোমাদের এক সময় দিলে যে আমি ক্লাসটা নিলাম, তাই না? তোমার কিন্তু অনেক কিছু জেনে গেছো না? এখন কিন্তু প্রশ্নগুলো তোমরা সহজে উত্তর দিতে পারো। তো দেখো বন্ধুরা, এখানে বহু নির্বাচনী প্রশ্ন। নিচে কোনটি প্রাকৃতিক সম্পদ? চারটি অপশন দেওয়া রয়েছে: টাকা পয়সা, ঘর বাড়ি, সাগর, নাকি সমুদ্র। কি? হ্যাঁ, একটা সহজ, তোমরা পেয়ে যাবে। এটি সমুদ্র আমাদের প্রাকৃতিক সম্পদ। ধন্যবাদ। এরপর প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের খনিজ সম্পদ কি? কয়লা, প্রাকৃতিক গ্যাস, সিলিকা বালি। এটি নিচের কোন সঠিক? 1 নম্বর আর 2 নম্বর? ক নম্বরে 1 নম্বর আর 3 নম্বর? 2 নম্বর আর 3 নম্বর, নাকি 1 2 3 তিনটা আমাকে বলতে? হ্যাঁ, এই ধোয়াদাগি উত্তর হবে। তিনটা হচ্ছে আমাদের বাংলাদেশের খনিজ সম্পদ। ধন্যবাদ। এই তো অনেক কিছু হয়েছে। এবার দেখি বহু নির্বাচন আর্টিকেল দেখতে এখানে লেখা আছে সলিড মাঝি নৌকা চালায়। মাঝি আমরা বলতে কারে বুঝি? যে নৌকা চালায়। সলিড মাঝি প্রতিদিন তার নৌকা সারিয়ে যমুনা নদী পাড়ি দিয়ে ধান, চাল ও অন্যান্য মালামাল এক পাড় থেকে অন্য পাড়ে আনা নেওয়া করে। তারপরে সলিড মাঝি প্রাকৃতিক কোন সম্পদ কাজে লাগিয়ে জীবিকা নির্বাহ করে? তারা আমাদের প্রাকৃতিক সম্পদ কোনটা কাজে লাগিয়েছে জীবিকা নির্বাহ করে? সমুদ্র সম্পদ, নদী সম্পদ, বনজ সম্পদ, মাটি সম্পদ। এই সুন্দর কোনটা হবে? নদী সম্পদ। তাহলে সে নদীতে নৌকা চালায়। ফাইন। এবার দেখি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা জানুয়ারি মাসে ভ্রমণের জন্য সমুদ্র তীরবর্তী অরণ্য সুন্দরবনে যায়। সেখানে হরিণ, সোনার দৌড়ানোর বিরল দৃশ্য দেখে তারা মুগ্ধ হয়। একটু সামনে এগুতেই দেখে নানান রঙের পাখিরা কলরব করছে। এটা হচ্ছে আমাদের বিষয়। এবার প্রশ্ন হচ্ছে, অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা ভ্রমণে গিয়ে যে ধরনের জীব দেখতে পেল সেগুলো কোন ধরনের সম্পদ? ঠিক আছে, সবাই প্রশ্ন দেখো। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা ভ্রমণে গিয়ে যে ধরনের জীব দেখতে পেল সেগুলো কোন ধরনের সম্পদ? কি দেখেছে? বিরল দৃশ্য দেখে মুগ্ধ, রঙিন পাখি দেখেছে, তাই না? তাই এই খনিজ সম্পদ, বনজ সম্পদ, সমুদ্র সম্পদ, প্রাণী সম্পদ। কি হবে তো? ধন্যবাদ। সুন্দর। এবার শিক্ষার্থী বন্ধুরা, সর্বশেষে তোমাদেরকে একটি বাড়ির কাজ দিব। বাড়ির কাজটি তোমরা খাতায় প্রত্যেকের কাজ খাতায় লিখে নিবে, এবং এই কাজটি আগামী যেদিন আছে সেদিন আমাকে জমা দেবে। বাংলাদেশের প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে কিভাবে এদেশের মানুষ স্বাবলম্বী হতে পারে তা সর্বাধিক 10 বাক্যে লিখে নিয়ে আসবে। বাংলাদেশের যে প্রাকৃতিক সম্পদ রয়েছে এগুলো কাজে লাগিয়ে মানুষ কিভাবে স্বাবলম্বী হতে, নিজে উপার্জন করতে পারে, নিজে উপার্জন করতে পারে। ঠিক আছে, এই সম্পর্কে 10টা বাক্য তোমরা আগামী দিন লিখে নিয়ে আসবে। ঠিক আছে, তো সবাইকে আগামী দিনে ক্লাস করার জন্য আহ্বান জানিয়ে আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। এবং আবারও বলছি, তোমরা বর্তমান যে বিশ্বে মহামারী করোনা ভাইরাস, এর থেকে পরিত্রাণ পাওয়ার একটাই উপায়, সেটা হচ্ছে ঘরে থাকা। তোমরা ঘরে অবস্থান করবে, বাড়িতে অবস্থান করবে, এবং সুস্থ থাকবে, এবং জরুরি প্রয়োজনে বাইরে যেতে হলে অবশ্যই মুখে মাস্ক লাগাতে হবে। আর প্রতিনিয়ত সাবান পানি দিয়ে তোমাদের হাত